হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আইডিয়ান স্ক্রিপ্ট। আইডিয়ান স্ক্রিপ্টের এই এপিসোডে সবাইকে স্বাগত। নেমানজা নিকোলিক, ইউসুফ, এই নাম দুটো স্ট্রাইকার পজিশনের জন্য উঠে এসেছিল সবার সামনে অনেক দিন আগেই। আহাদাদের নামটা কালকে উঠে এলো এবং এটাই চূড়ান্ত বলে, কালকে লাইভে যেরকম আমরা বলছিলাম যে এটাই চূড়ান্ত বলে আমরা খবর পেয়েছি। যদিও সই সাবুদের হয়ে গেছে কিনা জিজ্ঞেস করলে বলবো কিছুটা কাজকর্ম বাকি রয়েছে, বাট এই যে সিভিগুলো ছিল, একটা সার্বিয়ান সিভি ছিল নেমানজা নিকোলিক। এই প্লেয়ারটির সঙ্গে অলরেডি খুব সম্ভবত বুড়িরাম এফসির সঙ্গে অ্যাডভান্স টক হয়ে গেছে এই প্লেয়ারটির, সুতরাং সে ইস্ট বেঙ্গলে আসছে না মোটামুটি ধরে নেওয়া যায়। নাইজেরিয়ার যে প্লেয়ারটি ইউসুফ, এই প্লেয়ারটির তোমরা জানো যে কিছুদিন আগে লাইভে আমরা বলেছিলাম ওভি তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করে। তিনি প্রি সিজনে বলা ছিল কথাটা যে তিনি প্রি সিজনে যাওয়ার আগে যদি কোনো কিছু ফাইনাল করে ইস্ট বেঙ্গল, তাহলে মেবি ইস্ট বেঙ্গলে কথা তিনি ভাববেন, কিন্তু একবার প্রি সিজনে চলে গেলে তারা কিন্তু আর চেঞ্জ করবেন না, কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবেন, এরকমই একটা ব্যাপার রয়েছে। তার এই মাস অবধি কন্ট্রাক্ট ছিল, কিন্তু তিনি যে প্রিপারেশন করছেন যে টুর্নামেন্টের জন্য, সেই টুর্নামেন্ট আফ্রিকার সেই টুর্নামেন্টের খেলা কিন্তু জুলাই মাসের মধ্যেও রয়েছে, সুতরাং মাঝপথে তিনি কিছু করবেন না। তিনি যদি একবার ক্যাম্পে চলে যান তাহলে কিন্তু ওটা ক্যান্সেল ধরে নিতে হবে। তো সেই অনুযায়ী দেখতে গেলে অ্যাকচুয়ালি এই যে তিনটে সিভি অনেকদিন ধরেই শর্ট লিস্টেড হয়েছিল, আর কোনো নাম আসছিল না। আর কোনো নাম যেটা আমরাও অনেকদিন আগে পেয়েছিলাম, সপ্তাহ দুয়েক আগে, সেই নামগুলো কিন্তু তার আগের রিজেক্ট হয়ে যাওয়া বা কোনো কারণে সেটাকে বাতিলের খাতায় রাখা, সেই নামগুলোই উঠে আসছিল। এই তিনটে নামই ফাইনালি সিলেক্টেড হয়েছিল এবং কোচ এবং থাংবাই সিং তো মনে করেছিলেন যে এই তিনটে নামের মধ্যেই একজনকে সিলেক্ট করা হবে। তার মধ্যে বললাম যে প্রথম দুজন কী কারণে তাদের অনবোর্ড করা সম্ভব হয়নি ইস্ট বেঙ্গলের, কিন্তু হ্যাঁ, মরক্কোর প্লেয়ার আদাদকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে ইস্ট বেঙ্গল। কাজকর্ম কিছুটা ফাইনাল কন্ট্রাক্টের কাজকর্ম বাকি আছে, চলছে, হয়ে যাবে। দেখুন, কয়েকটা পার্সপেক্টিভ কালকে লাইভেও যেরকম আলোচনা করেছিলাম, এই প্লেয়ারটি বয়স সবচেয়ে কম, যে কটা সিলেক্টেড প্লেয়ার ছিল 32-এর তুলনায় এনার হচ্ছে 29-30 বছর বয়স, যেটা ইস্ট বেঙ্গল খুঁজছিল যে কম বয়সী প্লেয়ার, সেই হিসাবে এটি ভালো। রাইট ফুটের প্লেয়ার, ডিয়ামান ট্যাকাসের সঙ্গে জুড়ি বেঁধে খেললে ভ্যারিয়েশন আসবে বাঁ পায়ে ডান পায়ে। তিনি উইঙ্গার পজিশনেও খেলেছেন এবং তিনি মরক্কান যে লিগটায় খেলেন, মোটোলা যে লিগটায় খেলেন, সেই লিগটা কিন্তু আইএসএল এর তুলনায় অনেকটা এগিয়ে, এটা কিন্তু মানতে হবে আপনাকে, অনেকটা এগিয়ে। তো সেক্ষেত্রে সেখানে তিনি যেরকমই পারফরমেন্স করুন না কেন, সেটা কোনো বিচার্য বিষয় হবে না, অ্যাটলিস্ট তিনি মাঠে নামার আগে, এটা বলে আমি মনে করেছি। তিনি নোয়া সাদই হতে পারেন, আলী নাজারি হতে পারেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে, সেটা নিয়ে আমি কিন্তু প্রিম্যাচিওর কোনো রকম মন্তব্য করতে যাব না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তিনি কিন্তু ভারতীয় এই সুপার লিগে, ইন্ডিয়ান সুপার লিগে খেলে যাওয়া বিদেশিদের তুলনায় কোনো অংশে কম হবেন না। মানে তার মার্কেট ভ্যালু আমরা লক্ষ্য করেছি, তার মার্কেট ভ্যালু অ্যারাউন্ড 4 to 5 crore, কিন্তু যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম যে বেশি টাকার প্লেয়ার খুঁজছে ইস্ট বেঙ্গল, কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় থিংস হ্যাভ চেঞ্জড। দেখো, কিছু প্লেয়ারকে যেমন মাদি তালাল, সাউল ক্রেসপো, এদের, তারপর হিজাজি মাহের, এদের কিন্তু কিছু কম্পেনসেশন দিয়েই ছেড়ে দেওয়ার একটা ব্যাপার আসছে। এদের মধ্যে তো মাদি তালাল আর হিজাজি মাহেরেরটা একদম ফাইনাল, সাউল ক্রেসপোর চেষ্টা চলছে। সাউল ক্রেসপোকে যদি বাদ দেওয়া সম্ভব হয় বা কোথাও লোন আউট করা সম্ভব হয় বা কম্পেনসেশন দিয়ে ছেড়ে দেওয়া সম্ভব হয়, তো আরেকটি নতুন প্লেয়ারের কথাও কিন্তু ভাববে ইস্ট বেঙ্গল। তবে এই যে কম্পেনসেশনের ব্যাপারগুলো থাকছে, এইখানেও কিন্তু বেশ কিছুটা টাকা পয়সা যাচ্ছে ইস্ট বেঙ্গল, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে
ইস্ট বেঙ্গল যে দলটা তৈরি করেছে, বিদেশিদের যে বাঞ্চটা তৈরি করছে, সেই বাঞ্চটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। মানে আমি আরেকটি সিবি হয়তো কেন আরেকটি সিবি আসছে, যেটা শোনা যাচ্ছে স্প্যানিয়ার্ড। দেখা যাক কোনটা ফাইনাল হয়। একটি সিবি, মিগুয়েল, রশিদ, এই যে এই প্লেয়ারটি আহদাদ, এই 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 সমন্বয়ে, হ্যাঁ, এবং অলরেডি ডিয়ামান্টাকাস আছেন। দেখা যাক সাউল ক্রেসপোকে যদি ছাড়া সম্ভব হয় তাহলে আরেকটি প্লেয়ার। এই বছরের ইস্ট বেঙ্গলের বিদেশিদের যে সমন্বয়টা, সেটা একটা ব্যালেন্সড বা একটা কি বলবো, একটা স্ট্র্যাটেজির অংশ বলে মনে হচ্ছে। তার মেন কারণটাই হচ্ছে যে এগুলো হচ্ছে অস্কার ব্রুজোর চয়েস। অস্কার ব্রুজো একই রকম ভাবনা চিন্তায় কিন্তু বিদেশিদের দলটাকে তৈরি করছেন, মানে বিদেশি সেটটা তৈরি করছেন, এটা বলা ভালো। স্বদেশি সেটও তিনিই তৈরি করছেন, বাট বিদেশিদের কথা বলছি। জেনারেলি কি হয়, একটি কোচ আসেন, তিনি তার পছন্দের একটি দুটো প্লেয়ার নেন, তিনি বদলে যান, কিন্তু সেই দুটো প্লেয়ার রয়ে যায়। অন্য কোচ আসেন, তার ওই প্লেয়ারটিকে পছন্দ হয় না, তিনি একটা দুটো নেন, যে লাস্টে গিয়ে যেন একটা জগাখুচুরি দাঁড়ায়, সেই ব্যাপারটা কিন্তু ইস্ট বেঙ্গল থাকছে না। তাই অনেকগুলি প্লেয়ার চেঞ্জ হচ্ছে। দেখা যাক তিনি কীরকম পারফরমেন্স করেন। তবে এইটুকু ঠিক যে আপনারা এখনও কিন্তু 3টে সিবির মধ্যে এরকম নেই যে কনফিউশন আছে। ইস্ট বেঙ্গল কিন্তু, আমার কাছে যতদূর খবর, ইস্ট বেঙ্গল কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়েছে তার আগামী বছরের স্ট্রাইকার। দেখা যাক তিনি আলাদিনের মতো আগুন ঝরাতে পারেন কিনা। প্রাথমিকভাবে তো আমার তো মনে হচ্ছে যে মেবি ডবল স্ট্রাইকার শুরুও করতে পারে ইস্ট বেঙ্গল। দেখা যাক, কারণ ইনি কিন্তু উইঙ্গারও খেলতে পারেন, যেটা কোচ অস্কারের পছন্দ, যে উইং থেকে ফরওয়ার্ডের দিকে যাবে, মানে অ্যাটাকিং লাইন যাবে, ফরওয়ার্ডের দিকে বলবো, উইং থেকে আক্রমণ তৈরি হবে। উইংয়ে আমার অনেক কী বলবো জোর থাকবে, কারণ জেনারেলি উইংয়ে অন্যান্য দলের স্বদেশি প্লেয়াররাই খেলবে, মানে ডিফেন্সের দিকে। সেই জায়গায় তাকে বিট করাটা বেশি সম্ভব, রাইট, মাঝখান দিয়ে অ্যাটাকের বদলে। তো এটা একটা ভালো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে বাংলাদেশে তিনি কন্টিনিউয়াস সফল হয়েছেন। দেখা যাক, আইএসএলেও লাস্ট সিজনে ইস্ট বেঙ্গলকে যেখান থেকে ধরেছিলেন সেখান থেকে বেশ ভালোই ফল করেছিলেন। এবং এমনি স্ট্র্যাটেজিগতভাবে আমরা দেখেছি যে মানে লেমন ব্রেকে যে চেঞ্জেসগুলো আনে, সেগুলো বেশ ভালো, ইমপ্রেসিভ। দেখা যাক এই বছর অস্কার ব্রুজো কীরকম করতে পারেন। তিনি তার পছন্দের দল হাতে পেয়েছেন, অ্যান্ড ক্রেডিট গোজ টু থংবয় সিংটো, ক্রেডিট গোজ টু এই মামি ম্যানেজমেন্ট অলসো, যে তারা থংবয় সিংটোকে সম্পূর্ণ খোলা দায়িত্ব দিয়েছেন যে দল গঠন করা। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। দেখা যাক এবার আর কিছু প্রশ্ন নিশ্চয়ই অন্যরকম থাকবে, সেগুলো অবশ্যই পরে যদি কখনো লাইভে আসি সেগুলো নিয়ে আলোচনা হবে। আর যদি আর কোনো প্রশ্ন থাকে ডুরান্ড, আইএসএল এসব নিয়ে, জেনারেলি আমরা এগুলো ডিসকাস করে থাকি লাইভে। আপনারা যে কোনো লাইভে ঢুকলেই একটা কমন ডিসকাশন পেয়ে যাবেন। তাহলে আচ্ছা, জয়গুপ্তা টেনশন করছিলেন, টেনশন করবেন, জয়গুপ্তা ফাইনাল। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে দিন, আমরা পরবর্তী ভিডিও বা কোনো লাইভে নিশ্চয়ই এটা আলোচনা করবো। তখনকার মতো টাটা, ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। বাই।